আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ এইচএসসি ইংলিশে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই জানো এবং তোমরা প্রস্তুতি নিচ্ছ তোমাদের আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য। নেক্সট মান্থে তোমাদের এক্সাম। সো আমরা কিভাবে এইচএসসি এক্সামে ভালো করতে পারি ইংরেজিতে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। বেসিক্যালি কথা বলবো হচ্ছে সেন্টেন্স কানেক্টরস নিয়ে। তোমরা জানো সেন্টেন্স কানেক্টরস কিন্তু ইংলিশ গ্রামারের মধ্যে সব থেকে কঠিন একটা টপিক। আমি কঠিন টপিক বলছি এর জন্যই কারণ স্টুডেন্টরা মনে করে যে এই টপিকটা খুবই খুবই কঠিন, কিন্তু আসলে কিন্তু বাস্তবতা সেটা না। সো আমি যখনই জিজ্ঞেস করি কোনো একটা ক্লাসে গিয়ে যে ভাইয়া তোমরা কোন টপিকটা তোমাদের প্রবলেম, আমি ম্যাক্সিমাম জায়গাতেই উত্তর পেয়েছি কানেক্টরস। আসলে কানেক্টরস কি সত্যিই কঠিন নাকি সহজ, সেই বিষয়টা নিয়েই আজকে আমরা ডিল করার চেষ্টা করব। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কানেক্টরস যদি সঠিক উপায়ে শেখা যায় সেক্ষেত্রে কানেক্টরসে কিন্তু তোমাদের 7-7 মার্কস তোলা সম্ভব। সো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। আর কথা না বাড়িয়ে চলো আমাদের মূল ক্লাসে আমরা চলে যাই। সো আজকে আমরা মূলত কথা বলছি সেন্টেন্স কানেক্টরস নিয়ে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি একদম কি কি শেখাবো আজকে তোমাদের ক্লাসে, আমরা কি কি শিখবো সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। দেখো, আজকে আমরা ক্লাসে শেখার চেষ্টা করবো বেসিকলি হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, বাট এটা কয়েকটা স্টেপে। যেমন আমরা সেন্টেন্স কানেক্টরস কি এটা একটু জানার চেষ্টা করব, কোথায় কোন ধরনের সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করতে হয় সেই বিষয়টা জানার চেষ্টা করব। হাউ টু আনসার কারেক্টলি, তুমি সবই জানার পর তুমি কিভাবে কারেক্টলি আনসার করতে পারো, 14টাতে 14টাই তোমার হয়ে যাবে, এইভাবে কিভাবে আনসার করতে পারো সে বিষয়টি নিয়ে কথা বলবো। ফাইনালি লেটস ট্রাই টু সলভ এ প্রবলেম। আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট ইয়ার ঢাকা বোর্ডের সেন্টেন্স কানেক্টরসটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো চলো আমরা শুরু করি। সেন্টেন্স কানেক্টরস কি? প্রথমত আমি তোমাদেরকে বলবো সেন্টেন্স কানেক্টরস এর দক্ষ হতে চাইলে অবশ্যই তোমাকে আগে বুঝতে হবে যে সেন্টেন্স কানেক্টরস বিষয়টা আসলে কি। সেন্টেন্স কানেক্টরস বলতে দেখো আমি এখানে লিখে দিয়েছি, তারপর আমি তোমাদেরকে বলছি। আমরা যখন কথা বলি, কথা বলার সময় বা কোনো কিছু লিখি, তখন দেখো যে পর পর বাক্য সাজিয়ে যায়। প্রথম বাক্য লিখলাম, দ্বিতীয় বাক্য লিখলাম, এরপর তৃতীয় বাক্য লিখলাম, এভাবে করে সাজিয়ে যায়। কিন্তু তোমরা অনেক সময় দেখো যে আমরা কথা বলার সময় আমাদের প্রথম যে বাক্যটা আমরা বলেছিলাম দ্বিতীয় বাক্যের সাথে একটা সম্পর্ক আছে। ঠিক আছে? যেমন হচ্ছে দেখো, আমি বললাম যে আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু এর পরের লাইনে আমি বললাম যে আমি গতকাল 1 কেজি মিষ্টি খেয়েছি। প্রথম বাক্যে আমি বলেছি যে আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু আমি পরবর্তী বাক্যেই বললাম যে আমি গতকাল 1 কেজি মিষ্টি খেয়েছি। তাহলে দেখো, মিষ্টি পছন্দ করি না আবার এইদিকে 1 কেজি মিষ্টি খেয়ে ফেলছি, এই দুইটা বাক্যের মধ্যে কিন্তু সম্পর্কটা বিপরীত। দুইটা বিপরীত অর্থবোধক কথা বলছি এই দুইটা বাক্যের মধ্যে। সো এই দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। সো এইভাবে আমরা কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় হামেশাই আমরা দেখতে পাবো যে দুইটা বাক্যের মধ্যে একটা কানেকশন আছে। আর এই কানেকশন, যেই কানেকশনটা আছে, দেখো একটু খেয়াল করে, কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় পূর্ববর্তী বাক্যে বা স্টেটমেন্টের আইডিয়ার সাথে পরবর্তী বাক্য বা স্টেটমেন্ট বা আইডিয়ার যোগসূত্র স্থাপনকারী যে শব্দসমূহ। যেমন আমি একটু আগে বললাম যে আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু আমি গতকাল 1 কেজি মিষ্টি খেয়েছি। এই যে কিন্তু ওয়ার্ডটা আমি ব্যবহার করলাম দুইটা বাক্যকে যুক্ত করার জন্য, এই কিন্তু ওয়ার্ডটা বা ইংরেজিতে যদি আমি বলি বাট, এই ওয়ার্ডটা হচ্ছে মূলত সেন্টেন্স কানেক্টরস, দুটি সেন্টেন্সকে কানেক্ট করছে। ঠিক আছে? সো এই যে যেই সমস্ত ওয়ার্ডগুলি মূলত দুটি সেন্টেন্সকে কানেক্ট করবে সেগুলোকে আমরা কি বলবো? সেন্টেন্স কানেক্টরস। ঠিক আছে? আমি এক্সাম্পল মাধ্যমে তোমাদেরকে বলার চেষ্টা করলাম। ওই যে দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক ছিল বিপরীত, আর ওখানে বসবে বাট। সো বাটটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। এখানে একটা কথা বলে রাখা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে তোমরা এক্সামে যখন ফেস করবে তখন কিন্তু শুধুমাত্র তোমাদের সেন্টেন্স কানেক্টরসই থাকবে না। অনেক সময় কি করে জানো? ক্লজ কানেক্টরস দিয়ে দেয়। ক্লজ কানেক্টরস, আমরা যেমন বলছি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশন, ঠিক একইভাবে একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের কিন্তু কানেকশন তৈরি হয়। তখন সেটাকে ক্লজ ক্লজ কানেক্টরস বলি অথবা ক্লজ মার্কার বলি। সেটাও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। সো ক্লজ কানেক্টরস নিয়েও আমরা কিছু কথা বলার চেষ্টা করব এবং প্র্যাকটিস করার চেষ্টা করব। সো আই থিংক যে সেন্টেন্স কানেক্টরস বা ক্লজ কানেক্টরস বলতে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যেই সমস্ত ওয়ার্ড মূলত দুটি সেন্টেন্সকে যুক্ত করে সেগুলোই হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, আর যেই সমস্ত ওয়ার্ড দুটি ক্লজকে যুক্ত করে সেটাই হচ্ছে ক্লজ কানেক্টরস। ওকে, সো এবার আসো কোথায় আমরা কানেক্টরস গুলো ব্যবহার করব, কোন ধরনের কানেক্টরস আমরা ব্যবহার করব।
তোমাদেরকে একটু বলে রাখি, এই যে এই স্লাইডটাতে তোমরা বেশ কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছ। এই কয়েকটা পয়েন্ট যদি তুমি মনে রাখো, তারপরও এখান থেকে সবগুলি ইম্পর্ট্যান্ট না, মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু আছে, বাট এই 13টা পড়ে ফেললে তোমার আর কোনো চিন্তাই থাকবে না সেন্টেন্স কানেক্টরস নিয়ে। প্রথমেই দেখো, আমি একটু আগে বলেছিলাম যে আমি মিষ্টি পছন্দ করি না, কিন্তু পরবর্তী বাক্যে বললাম আমি 1 কেজি মিষ্টি খেয়েছি। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীত। তো আমরা যখন প্র্যাকটিস করতে যাব বা আমরা এক্সামে করব, তখন দেখবো যে কানেক্টরসের যে গ্যাপ আছে, গ্যাপের আগে এবং গ্যাপের পরে যে দুটি বাক্য, এই দুটি বাক্যতে আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক দেখতে পাবো। যেমন এই সম্পর্কটা হতে পারে ঘটনার ধারাবাহিকতা, এই সম্পর্কটা হতে পারে উদাহরণ, এই সম্পর্কটা হতে পারে বিপরীত কিছু, যেটা আমরা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম সেটাই ছিল। এই সম্পর্কটা হতে পারে পূর্বের কথার সাথে আরো কিছু যোগ করা, এই সম্পর্কটা হতে পারে কারণ বোঝানো, এই সম্পর্কটা হতে পারে ফলাফল বোঝানো, এই সম্পর্কটা হতে পারে সাদৃশ্য বা মিল বোঝানো। এছাড়াও কি কি হতে পারে, কোনো বক্তব্যের সারসংক্ষেপ, অথবা এক প্রসঙ্গ থেকে তুমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছ, অথবা শর্ত বুঝাচ্ছে, কন্ডিশন বুঝাচ্ছে, ঠিক আছে, অথবা সময় ও স্থান বুঝাচ্ছে, আর পূর্ববর্তী বাক্যের উপর জোর প্রয়োগ করা বোঝাচ্ছে, অথবা সর্বজন বিদিত কথা বুঝাচ্ছে। সো এরপর দেখো রিলেটিভ প্রোনাউন। এই যে এই পার্টটা, রিলেটিভ প্রোনাউনটা মূলত কিন্তু ক্লজ কানেক্টরস, এটা কিন্তু সেন্টেন্স কানেক্টরস না, এটা মূলত ক্লজ কানেক্টরস, ঠিক আছে, আমি একটু আগে যেটা বলছিলাম। সো এই যে 13টা সম্পর্ক, এর মানে তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা, এক্সামে যাও বা এইচএসসি এক্সামে যখন তুমি বসবে, দেখবে যে কোশ্চেনের মধ্যে দুইটা বাক্যের মধ্যে এইরকম 13টা সম্পর্ক হতে পারে। সো তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন সম্পর্ক। যেমন একটু আগে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, সেটা কিন্তু এই যে বিপরীত সম্পর্ক ছিল। সো দ্যাটস ওয়াই আমি বিপরীত অর্থবোধক কিছু ওয়ার্ড যেমন বাট, দো, অল দো ইত্যাদি, সো আমি ওইখানে আমরা বাট ইউজ করেছি, ঠিক আছে। সো প্রথমত আমাকে আইডেন্টিফাই করতে হবে সম্পর্ক। দ্বিতীয়ত এই সম্পর্কের আন্ডারে বেশ কিছু ওয়ার্ড আছে যেটা আমরা ইন ফিউচার দেখতে পাবো একটু পরেই। যাই হোক, সো আমি এখানে তোমাদেরকে বলে দেই যে কোন কোন পার্ট গুলা, এখানে তো 13টা বলেছে, এখান থেকেই মূলত কোশ্চেন গুলা হয়। একটু পরে যখন প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবো তোমরা দেখতে পাবা। বাট আমি তোমাদেরকে বলতে চাই এর মধ্য থেকেও কিছু ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। যেমন বিপরীত, এটা মোস্ট ইম্পর্ট্যান্টের মধ্যে পড়ে। পূর্বের কথার সাথে আরো কিছু যোগ করতে মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ বোঝাতে বা ফলাফল বোঝাতে এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। কোনো, আচ্ছা এটা না, শর্ত বুঝাতে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর দেখো পূর্ববর্তী বাক্যের উপর জোর দিতে অথবা সর্বজন বিদিত, এটা আমরা অনেস্টি, অথবা সিনসিয়ারিটি, অথবা হচ্ছে সময়ের মূল্য, অথবা হচ্ছে ভার্চুয়াস যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সর্বজন বিদিত কথাটা অনেক বেশি ব্যবহৃত হয়। যেমন মানি নিয়ে কথা বলছি, এই ধরনের ক্ষেত্রে। যাই হোক, আমরা কয়টা পয়েন্ট আউট করলাম, 1 2 3 4 5 6টা। রিলেটিভ প্রোনাউনটাও জরুরি, এটা ক্লজ কানেক্টরসে আসে উদাহরণ দেওয়ার জন্য, ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝানোর জন্য। এই কয়েকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এই 13টার মধ্যে থেকে। সো এখানে আমি বেশ কয়েকটা পয়েন্ট দেখানোর চেষ্টা করলাম, দেখো তোমরা কয়টা হয়েছে, 6 7 8 9টা। এই 13টার মধ্যে আমরা 9টাকে একটু ভালোভাবে শেখার চেষ্টা করব। তারও মধ্যে যদি আরো ইম্পর্টেন্ট বলি, 3 স্টার যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি বিপরীতটাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পূর্বের কথার সাথে আরো যোগ বোঝাতে, আমরা বলতে পারি ফলাফল বোঝাতে, আমরা বলতে পারবি পূর্ববর্তী কথার সাথে আরো কিছু যোগ করতে, এবং হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই কয়েকটা আরো বেশি ইম্পর্ট্যান্ট। কোনটা কোনটা তাহলে, 1 3 4 6, এরপর হচ্ছে 12 এবং 13, এই পাঁচটা আরো বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এইগুলা কিন্তু মূলত সম্পর্ক। ওই যে আমরা যখন বাক্যে সলভ করতে যাব, তখন দেখবো যে প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের মধ্যে একটা সম্পর্ক আছে, আর এই সম্পর্কগুলা এই 13 ধরনের হয়ে থাকে, সেটা আমরা একটু বলার চেষ্টা করলাম। চলো এই সম্পর্কগুলা বের করব, ঠিক আছে। তার আগে আমরা এই সম্পর্কের আন্ডারে যে ওয়ার্ডগুলি আছে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, প্রথম যেটা আমাদের আছে, ঘটনার ধারাবাহিকতা বা ক্রম বোঝাতে। সো এই ক্ষেত্রে আমরা কি কি ওয়ার্ড ব্যবহার করতে পারি, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, দেন, নেক্সট, আফটার, ফাইনালি, লাস্ট, ইন দ্য এন্ড। আচ্ছা, একটু অ্যাড করি, আমি জাস্ট একবার করে পড়ে যাব, বাট এই বিষয়টা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। জরুরি হচ্ছে এই 13টা বিষয় মনে রাখা, যে কি কি সম্পর্ক হতে পারে দুইটা বাক্যের মধ্যে। হয়তো বা ঘটনার ক্রম বুঝাবে, অথবা বিপরীত কিছু বোঝাবে, অথবা ফলাফল বোঝাবে, ইত্যাদি ইত্যাদি। বাট তোমাকে এই যে ঘটনার ক্রম তুমি বুঝতে পারলা, বা ফলাফল বোঝাচ্ছে তুমি বুঝতে পারলা এই এই গ্যাপটাতে, কিন্তু ফলাফল বোঝানোর জন্য কি সমস্ত ওয়ার্ড ব্যবহার করতে হয় সেটাও কিন্তু তোমাকে জানতে হবে, নয়তো তুমি ইউজ করতে পারবে না, কারণ কানেক্টরস কোনো অপশন দেয়া থাকে না। সো এটা তোমাকে মনে রাখতে হবে ওয়ার্ডগুলি। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো, আমি অনেক ওয়ার্ডের মধ্য থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গুলো বাছাই করে নিয়ে এসেছি। সো এই জিনিসগুলো তোমরা একটু চেষ্টা করো
মনে রাখার জন্য। ঠিক আছে, সো এটা মনে রাখলেই কিন্তু তুমি খুব সহজেই কানেক্টরস গুলো আনসার করতে পারবা। সো ঘটনার ধারাবাহিকতা আমরা দেখলাম। এরপর দেখো উদাহরণ দেওয়ার জন্য হচ্ছে ফর এক্সাম্পল সাচ এস লাইক এগুলো ব্যবহার করব। বিপরীত অর্থ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন স্পাইট অফ, ডিসপাইট, দো, বাট, ইয়েট, রেদার। রেদার এটাও কিন্তু বিপরীত, অনেক বেশি ইউজ হয় রেদার, বাটটা অনেক বেশি ইউজ হয় পূর্বের কথার সাথে আরো কিছু যোগ করতে। এই ক্ষেত্রে কি কি ওয়ার্ড ব্যবহৃত হয়? যেমন মোর ওভার, বিসাইডস, অ্যাডিশনালি, ফার্দারমোর, টু অলসো। ঠিক আছে, এই যে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, এই ওয়ার্ডগুলি বেশ কয়েকবার পড়লেই তোমাদের হয়ে যাবে, আর যখন প্র্যাকটিস করবে তখন দেখবে যে খুবই ইজি লাগছে। ওকে, সো 5 নম্বরে কারণ বোঝাতে কিছু ওয়ার্ড আছে, যেমন দেখো বিকজ অফ, অ্যাজ, সিন্স, বিকজ ইত্যাদি, অ্যাজ। ঠিক আছে, ফলাফল বোঝাতে কি কি ব্যবহৃত হয়? ফলাফল বোঝাতে কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, সো, দেয়ারফর, হ্যান্স, দাস, এগুলা। ঠিক আছে, সিমিলারিটি বা সাদৃশ্য বা মিল বোঝাতে কি কি ওয়ার্ড ব্যবহৃত হয়? আমরা ওই যে কম্পারিজনে যেগুলো শিখতাম তুলনা অর্থে, সিমিলারলি, দেন, মোর, লিস্ট, লেস। ঠিক আছে, এই ওয়ার্ডগুলি। কোনো বক্তব্যের সারসংক্ষেপ ব্যবহার করতে কি কি ব্যবহৃত হয়? ইন ব্রিফ, ইন শর্ট, এগুলো আসে মাঝে মধ্যে, বাট এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না। সাদৃশ্য আর এই 8 নাম্বারটা এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে যখন একটা প্যাসেজের মধ্যে 2-3টা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি তখন কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, যেমন হাউএভার, এনি হাউ। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো তখন ব্যবহার করবো। কমপ্লেক্স বাক্যে শর্ত বোঝাতে আমরা ইফ অথবা আনলেস ব্যবহার করব। ঠিক আছে, শর্ত বোঝাতে কমপ্লেক্স বাক্যে যখন এই এই শর্ত বোঝাতে ইফ বা আনলেস, এটা কিন্তু ক্লজ কানেক্টরস, নট সেন্টেন্স কানেক্টরস, মনে রেখো। ওকে, আরো 3টা যেটা ছিল সময় ও স্থান বোঝাতে, এটাও খুব রেয়ার ব্যবহৃত হয়, বাট এখানেও আমরা বেশ কিছু ওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ওয়ার্ডগুলি অবশ্যই আগে থেকে জানো। হিয়ার, দেয়ার, ওয়্যার, বিলো, ইন ফ্রন্ট অফ ইত্যাদি স্থান বা সময় বোঝানোর জন্য, এটাও একটু কম ব্যবহৃত হয়। এছাড়া পূর্ববর্তী বাক্যের উপর জোর দিতে এইটা অনেক বেশি ব্যবহৃত হয়, তোমরা মাঝে মধ্যেই পাবা। সো ইনফ্যাক্ট বা মেইনলি অথবা অ্যাকচুয়ালি, সো এই ওয়ার্ডগুলি কিন্তু তোমরা অনেক বেশি পাবা পূর্ববর্তী বাক্যের উপর জোর দেওয়ার জন্য, অথবা সর্বজন বিদিত। সর্বজন বিদিত মানে হচ্ছে যেই কথাটা সবার কাছে স্বীকৃত, সবাই একসেপ্ট করে নেয় এরকম কথা। ঠিক আছে, এই সব কথার পূর্বে এই মেইনলি, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি এগুলা বসবে। এরপর দেখো রিলেটিভ প্রোনাউন, ফাইনালি ডাব্লিউএস ওয়ার্ড নামে আমরা যেটাকে চিনতাম, মূলত ডাব্লিউএস ওয়ার্ড ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, বাট যেই ওয়ার্ডগুলি কমপ্লেক্স বাক্যে ব্যবহৃত হয় বা ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়, ক্লজ কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন হু, হুম, হুইচ, ওয়্যার, ওয়েন। আচ্ছা, এখানে হু মানে কিন্তু কে না, এটা হয়ে যাবে কি রিলেটিভ প্রোনাউন যখন, সেটা হয়ে যাবে যে। অথবা হুম মানে হচ্ছে কি, যাকে। হুইচ মানে কি হয়ে যাবে, যেটি। ওয়্যার মানে যেখানে, ওয়েন মানে যখন, হাউ মানে যেভাবে ইত্যাদি। হোয়াট, দ্যাট, যা বোঝানোর জন্য। ঠিক আছে, বস্তু বোঝাতে এগুলো ব্যবহার করব। তো এই যে আমাদের 13টা সম্পর্ক ছিল, এই 13টা সম্পর্ক আমরা দেখে ফেললাম চট করে। সো তোমাদেরকে আমি আবারও বলছি যে তোমরা যদি কানেক্টরস পারতে চাও, অবশ্যই আমি একটু পরে প্রসেসটা দেখাবো, হাউ টু আনসার কানেক্টরস কারেক্টলি। সো ওইটা দেখলে তোমরা বুঝে ফেলবা যে এই ইস্যুটাই মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমি আনসার করার সময় আমাকে এই সম্পর্কগুলাই নির্ণয় করতে হবে। আর যে স্টুডেন্ট সম্পর্ক নির্ণয় করতে শেখে, সে জাস্ট এই যে ওয়ার্ডগুলা, কিছু ওয়ার্ড সে যদি মনে রাখতে পারে, তখন কিন্তু সে 100% কানেক্টরস আনসার করে ফেলতে পারবে। সো চলো আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে আনসার করব, হাউ টু আনসার কারেক্টলি সেন্টেন্স কানেক্টরস। ওকে, সো তোমাদের এখানে আমি একটা কথা বলবো, ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে সেন্টেন্স কানেক্টরস আমাদের স্টুডেন্টদের কাছে অনেক কঠিন মনে হয়। কঠিন মনে হওয়ার রিজন হচ্ছে সেন্টেন্স কানেক্টরস একমাত্র গ্রামার এইচএসসি লেভেলে যেটা হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। সব গ্রামারের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, কিন্তু এই ধরনের গ্রামারে কোনো কন্ডিশন থাকে না। যারা স্পোকেনে ভালো, যারা ল্যাঙ্গুয়েজটা ভালো বোঝে, তাদের জন্য এই গ্রামারটা ইজিয়ার। ঠিক আছে, সো এটা যেহেতু অ্যাপ্লাইড, সো তোমাকে ওইভাবেই এই জিনিসটাকে আনসার করতে হবে। সো এর জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত প্যাসেজটি পড়ে প্যাসেজটির অর্থ অনুধাবন করতে হবে। এর মানে তুমি যদি সম্ভব হয়, অনেক সময় এক্সামে টাইম কম থাকে, সম্ভব নাও হতে পারে, বাট আমি তোমাদেরকে বলবো যেহেতু আমাদের এখনো টাইম আছে, তো কানেক্টরসটা প্র্যাকটিস করব। প্রথমত প্যাসেজটা পড়ে নেওয়ার চেষ্টা করব এক ঝলকে, 1 মিনিট 2 মিনিটের মধ্যে প্যাসেজটা কি নিয়ে কথা বলছে এটা আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এটা করলে কি হয়, তোমার প্যাসেজটা সম্পর্কে টোটাল একটা ওভারভিউ তোমার মধ্যে থাকে, তখন তুমি কিন্তু ইজিলি অর্থগুলা বা মিনিং গুলা ধরে তুমি আনসার করতে পারো সহজে। সো প্রথম কাজ এটা করতে হবে। সো আমি এইভাবে বলছি, তোমরা বিশ্বাস না করলে তুমি একটু পরে যখন আমি প্রিভিয়াস এর কোশ্চেন দেখাবো, তখন তোমরা এই ইস্যুটা একটু ফলো করে দেখো,
তখন দেখবা যে তোমরা সবগুলা কানেক্টরস খুব ইজিলি ধরে ফেলতে পারছো। সো প্রদত্ত প্যাসেজটা প্রথমে আমাকে পড়ে নিতে হবে। আর 2 নাম্বার কাজ হচ্ছে, যে কাজটা করব প্যাসেজের অর্থ অনুধাবনের পর, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। শূন্যস্থানের আগের সেন্টেন্স বা আইডিয়াটা, বাক্যে তোমাকে একটা গ্যাপ দিল, ধরো গ্যাপ এ, এর আগে দেখবে একটা সেন্টেন্স আছে এবং গ্যাপের পরে একটা সেন্টেন্স আছে। তো শূন্যস্থানের বা গ্যাপের আগের সেন্টেন্স বা আইডিয়া বা পরের সেন্টেন্স বা আইডিয়ার মধ্যে নির্দিষ্ট অর্থের সংযোগ স্থাপন করতে হবে, সম্পর্ক স্থাপন করতে হবে, সম্পর্ক, অর্থের সম্পর্ক। সেই সম্পর্কগুলা কোনগুলা? এই যে 13টা আমরা একটু আগেই তোমাদেরকে বারবার করে পড়িয়ে গেলাম, ঘটনার ক্রম, বিপরীত অর্থ, উদাহরণ দেওয়ার জন্য, ফলাফল, সাদৃশ্য, মিল, এরপর রিলেটিভ প্রোনাউন, পূর্ববর্তী বাক্যের উপর জোর দেয়া, এই সম্পর্কগুলা তোমাকে নির্ণয় করতে হবে সেকেন্ড স্টেপে গিয়ে। এটা কিভাবে করব? স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা। অপশন এ, ওইখানে আমরা গ্যাপটা ফিল আপ করবো। সো গ্যাপের আগের বাক্য দেখবো, গ্যাপের পরের বাক্য দেখবো, এভাবে করে আমরা দেখার চেষ্টা করব। যেমন এখানে আমি দিয়ে দিছি প্রথম বাক্য গ্যাপ, দ্বিতীয় বাক্য। সো এই দুইটা বাক্যের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান? এই দুইটা বাক্য কি ঘটনার ক্রম বোঝাচ্ছে, নাকি ধারাবাহিকতা বোঝাচ্ছে, নাকি বিপরীত কোনো কিছু বোঝাচ্ছে, নাকি হচ্ছে ফলাফল বোঝাচ্ছে? এই সম্পর্কটা তোমাকে বের করতে হবে। আর যখন তুমি সম্পর্ক বের করে ফেলতে পারলা, আইডেন্টিফাই করে ফেলতে পারলা, তখন কিন্তু তোমার জন্য ইজিয়ার হয়ে যায়। কারণ তুমি অলরেডি ওই সম্পর্কের আন্ডারে যে ওয়ার্ডগুলো ছিল, ওয়ার্ডগুলো তুমি জানো, এবং তাই তুমি কি করবা? অর্থ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরসটা ইউজ করে ফেলবা। ব্যাস, আমাদের কানেক্টরস হয়ে গেল। জাস্ট এই 3টা স্টেপ ফলো করে কিন্তু কানেক্টরসে খুব ভালো করা যায়। ঠিক আছে, সো আমি আবার একটু রিপিট করছি। প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে প্রদত্ত প্যাসেজটি পড়ে এটা অর্থটা অনুধাবন করার চেষ্টা করব। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে গ্যাপের আগের বাক্য এবং গ্যাপের পরের বাক্য, এই দুইটার মধ্যে যে কানেকশন বা সম্পর্ক, এটা নির্ণয় করার চেষ্টা করব। নাম্বার 3, যে কানেকশনটা আমরা পেলাম, হয়তো বা কোনো বিপরীত কানেকশন পাবো, অথবা পূর্বের কথার সাথে আরো কিছু যোগ করার জন্য কানেকশন পাবো, অথবা শর্ত পাবো। সো এই ধরনের কানেকশনের উপর বেস করে দেখবো যে এই কানেকশনের আন্ডারে কি কি ওয়ার্ড আছে। সো ওই ওয়ার্ডগুলো থেকে প্রয়োজনীয় অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস আমরা ইউজ করে ফেলবো। ঠিক আছে, সো চলো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার দিকে যাওয়ার চেষ্টা করি। লেটস ট্রাই টু সলভ এ প্রবলেম। সেটা হচ্ছে আমরা আমাদের রিসেন্ট যে কোশ্চেনটা ছিল ঢাকা বোর্ড 2023-এর কানেক্টরস, সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। ইটস ওকে, ফাইন। সো আমি তোমাদের শুরুতেই বলে দেই যে তোমরা দেখবা যে বোর্ড এক্সাম যেটা হয়, এইটার কানেক্টরস কিন্তু বেশ কয়েকটা অপশন দিয়ে রাখে। কিন্তু প্রত্যেক বইয়ের অপশনে যে 100% কারেক্ট, এটা কিন্তু ঠিক না। আমি যেভাবে আজকে তোমাদেরকে কানেক্টরসটা শেখানোর চেষ্টা করলাম, দিস ইজ দ্য প্রপার ওয়ে টু লার্ন কানেক্টরস। ঠিক আছে, আমি অনেক ক্ষেত্রে, যেমন এই কোয়েশ্চেনটা আমি একটু ক্রস চেক করেছি, আমি বেশ কয়েকটা বইয়ে কিন্তু আনসার ভুল পেয়েছি। সো ওই আনসারটাই শেখা এটা জরুরি না। শেখাটা হচ্ছে কানেক্টর শিখবো কিভাবে, আমি যেভাবে আজকে বলার চেষ্টা করলাম। ফর এক্সাম্পল, তোমাদের এই যে হ্যাপিনেস যেই প্যাসেজটা ছিল 2023-এর, এ এবং বি, এই দুইটা উত্তরে আমি অনেক ব্যবধান পেয়েছি। ঠিক আছে, সো আমি প্রপার যে উত্তরটা হবে, যা বা অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, সো তোমাদের কাজ হচ্ছে প্রথমেই এই প্যাসেজটাকে একবার অনুধাবন করে ফেলা। আমাদের স্টেপ 1 ছিল, মনে পড়ে? সো তোমরা একবার একটু পড়ে নাও ভিডিওটা পজ করে। আই থিংক যে তোমাদের পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেছে, সো পড়া যদি হয়ে থাকে, চলো আমরা একটু আনসার করতে যাই। গ্যাপ এ, দেখতে পাচ্ছো আমি যা বলেছিলাম সেটাই। আচ্ছা, প্যাসেজ সম্পর্কে পড়ার পর কি অনুধাবন করলে? যে এটা হ্যাপিনেস নিয়ে কথা বলছে, যে তোমার যা আছে তাই নিয়ে তুমি সুখে থাকো। একজন 1 লাখ টাকা পেয়েও সে খুশি না, বাট একজন 10 টাকা পেয়ে খুশি। এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ হ্যাপিনেস এর কথা বলা হয়েছে, তাই না? সো যাই হোক, আমরা যাই আমাদের উত্তরে। আমাদের সেকেন্ড যে স্টেপ ছিল, স্টেপটা হচ্ছে আগের বাক্য এবং পরের বাক্যের মধ্যে একটা কানেকশন তৈরি করা। ফর এক্সাম্পল, হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। এটা একটা মানে রিলেটিভ টার্ম। তোমার কাছে হ্যাপিনেস বলতে একটা কিছু, আমার কাছে অন্য কিছু, এরকম। এটা এই জিনিসগুলোকেই বলা হয় রিলেটিভ টার্ম। হ্যাপিনেস রিলেটিভ টার্ম। ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এটা কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। দেখো তো, এই দুইটা, একটা বলতেছি, একে বলতেছি রিলেটিভ টার্ম, আবার বলতেছি ডিফারেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে এইটা, একটু খেয়াল করে দেখো তো। এই দুইটার মধ্যে কানেকশন হচ্ছে যেহেতু, সুতরাং। এই ধরনের একটা কানেকশন তুমি করতে পারো কিনা? যেহেতু হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, তাই এটা ডিফারেন্ট ইস্যুর উপর বা কিছু ফ্যাক্টরের উপর এটা নির্ভরশীল। সো আমি এখানে কি বসাতে পারি? সো হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, সো অথবা দেয়ার ফর ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। যেহেতু এটা রিলেটিভ টার্ম, সুতরাং এটা কিছু ফ্যাক্টরের উপর নির্ভরশীল।
বোঝা গেছে? সো এখানে আমরা এতে কি করব, সো করব অথবা দেয়ারফর করব। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি উত্তরগুলো যদিও আমাদের এই ক্লাসের পরে শেষে দিয়ে দিব তোমাদের, সমস্যা নেই, আমি বলছি, তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। নাম্বার 2, এবার দেখো, নাম্বার 2 তে গিয়ে কিন্তু তুমি এই যে গ্যাপটা আছে আমাদের বি নাম্বার গ্যাপ, এই গ্যাপে গিয়ে বলো তো এখন প্রথম বাক্য কোনটা? এখন কিন্তু প্রথম বাক্য আর হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম এইটা না, এইটার কাজ শেষ কিন্তু। এখন আমাদের এই গ্যাপের ক্ষেত্রে প্রথম বাক্য হচ্ছে ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, আর কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। দেখো, কিছু ফ্যাক্টরের উপর হ্যাপিনেস ডিপেন্ড করে, আর এখানে বলতেছি একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে কন্টেনমেন্ট। কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। বুঝতে পারছো? তো অনেকগুলা ফ্যাক্টর, এর মধ্যে একটা ফ্যাক্টর। এর মানে দেখো, পরবর্তী যে কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, এই কথাটা কিন্তু মূলত আগের কথার সাথেই যাচ্ছে। এর মানে পূর্বের কথার উপর কিন্তু জোর দিচ্ছে। জোরটা কেন বললাম দেখো, আমি অনেকগুলি ফ্যাক্টরের কথা বলছি, সাম ফ্যাক্টরস, কিছু ফ্যাক্টরস এর উপর নির্ভর করে। কিন্তু আমি যখন ফ্যাক্টর গুলো আলোচনা করতে গেলাম তখন কিন্তু সবগুলা ফ্যাক্টর নিয়ে কথা বলি নাই, অনলি একটা ফ্যাক্টর নিয়ে কথা বলছি। এর মানে এই একটা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এর মানে আগের কথার উপরে এই কথাটা জোর প্রয়োগ করছে একটা ইন্টেন্সিফাই করার জন্য। দ্যাটস ওয়াই এখানে আমরা ইউজ করতে পারি মেইনলি। মেইনলি কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। অনেকগুলা ফ্যাক্টর আছে, কিছু ফ্যাক্টর আছে, বাট কন্টেনমেন্ট, মেইনলি কন্টেনমেন্ট ইজ দ্য কি টু সাকসেস। আগের কথার উপর জোর দিতে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা কারেকশন এখানে করতে পারো। দেখো, কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, এই যে কথাটা, কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, মানে হচ্ছে আত্মতৃপ্তি। তুমি ধরো তোমার 10 টাকা আছে, 10 টাকাতেই তুমি খুশি। যার 2 লাখ টাকা আছে সে 2 লাখ টাকাতেই খুশি, মানে যার যা আছে তাতেই সে খুশি, এটাকেই বলা হয় কন্টেনমেন্ট, তাই না? সো কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। সো তোমার যদি ধরো যা আছে তাতেই তুমি খুশি থাকো, দ্যাট মিনস এটাই চাবিকাঠি, সুখের চাবিকাঠি এইটাই। সো এই কথাটা কি সবার কাছে স্বীকৃত না? সবাই এটা স্বীকার করে নিবে না? সো এই কথাটা সর্বজন বিদিত কথা। আর সর্বজন বিদিত কথা হলে সেক্ষেত্রে কি বসে তোমাদের মনে পড়ে? তোমরা এর জন্যই ওই 13টা পয়েন্টের আন্ডার ওয়ার্ড গুলো পড়ে আসবা। সর্বজন বিদিত কথা হলে তার পূর্বে বসে হচ্ছে অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট। এখানে কিন্তু তোমরা চাইলে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ওয়ার্ডটাও ব্যবহার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা দুইটা আনসার করে ফেললাম, এ এবং বি। এখানে কি কি করতে পারলাম তাহলে? মেইনলি করতে পারলাম, অ্যাকচুয়ালি করতে পারলাম, বা ইনফ্যাক্ট করতে পারলাম। এবার চলে যাই আমরা সি। সি তে যাই। দেখো, সি এর জন্য বলো তো প্রথম বাক্য কোনটা? সি এর জন্য প্রথম বাক্য হচ্ছে কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, এটা হচ্ছে প্রথম বাক্য। আর দ্বিতীয় বাক্য কোনটা? কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। প্রথমে বলছি এইটাই সুখের চাবিকাঠি, পরবর্তী বাক্যে বলছি কন্টেনমেন্ট সব পার্সনের কাছে একই রকম না। যদিও দেখো, যদিও কন্টেনমেন্ট হচ্ছে সুখের চাবিকাঠি, বাট বাট তাই না, কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম হ্যাপিনেস পার্সন টু পার্সন। কন্টেনমেন্ট একজন আরেকজনের থেকে আলাদা, ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে কন্টেনমেন্ট, তাই না? এটা কিন্তু আমরা একটা বিপরীত কথা বলছি। অথবা এখানে আর একটা উত্তর হতে পারতো, সেটা কি দেখো, happiness is a relative term. It depends upon some factors. Contentment is the key to happiness. এই তিনটা বাক্যে আমরা মূলত হ্যাপিনেস নিয়ে কথা বলছি, হ্যাপিনেস নিয়ে কথা বলছি, হ্যাপিনেস নিয়ে কথা বলছি। কিন্তু 3 নাম্বার বাক্য থেকে, মানে 4 নাম্বার বাক্য থেকে আমরা বেসিকলি কন্টেনমেন্ট জিনিসটা কি এইটা নিয়ে আমরা কথা বলা শুরু করছি। এর মানে একটা প্রসঙ্গ থেকে আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি, একটা প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে। সো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এখানে সিতে কিন্তু চাইলে বাটের পরিবর্তে হাউএভার করতে পারো, হাউএভার। ঠিক আছে? কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, হ্যাঁ এটা হ্যাপিনেসের চাবিকাঠি। হাউএভার, যাই হোক, কন্টেনমেন্ট ভ্যারিজ, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। কেন অন্য প্রসঙ্গ বললাম জানো? দেখো, এই সি অপশনের পর থেকে দেখো কন্টেনমেন্ট নিয়ে কথা বলছি, ভ্যারিজ পারসন টু পারসন। এরপর দেখো, এ বেগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা, এ ওয়েলদি পারসন মে বি ডিসস্যাটিসফাইড। সো এই যে এই পর্যন্ত যে কথাটা বললাম, পরবর্তী 3টা বাক্য, এই পরবর্তী 3টা বাক্য কিন্তু শুধুমাত্র কন্টেনমেন্ট নিয়ে, এটা কিন্তু হ্যাপিনেস নিয়ে কথা বলি নাই। কন্টেনমেন্ট বলতে কি বোঝায়, এই 3টা বাক্যে আমরা বলার চেষ্টা করতেছি। আর প্রথম 3টা বাক্য ছিল শুধু হ্যাপিনেস নিয়ে কথা বলা। ঠিক আছে? তো এভাবে করে কিন্তু তুমি খুব সহজেই এই আইডিয়া গুলাকে ধরে ফেলতে পারো। ওকে, ফাইন। সো আমরা চলে যাই, এটা বুঝতে পারলা সি তে কি হবে, হাউএভার হতে হবে। অথবা তুমি যদি ওই আগের সাথে লিংক করে উত্তর করতে চাও তাহলে বাট করতে পারো, দুইটাই কারেক্ট।
ডিতে চলে যাই। দেখো, এবার আমাদের প্রথম বাক্য হচ্ছে, ডি অপশনে যখন আমরা উত্তর করব তখন আমাদের প্রথম বাক্য হচ্ছে কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। মানুষে মানুষে অনেক ভিন্ন হয় কন্টেনমেন্টের জায়গাটা। এ বেগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। দেখো, কন্টেনমেন্ট মানুষে মানুষে ভ্যারি করে। কোন কোন মানুষ? একজন ভিক্ষুক, একজন অনেক কি বলে সম্পদশালী ব্যক্তি, এইভাবে করে আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। সো অনেক, এই যে ভ্যারিস, ডিফারেন্ট ডিফারেন্ট আছে। সো ভ্যারাইটি গুলা কি কি এটা আমরা বলবো। আর ভ্যারাইটি গুলা যখন আমি আলোচনা করতেছি, এর মানে আগের বাক্যে যে কথাটা বলছি এই বাক্যের এক্সাম্পল গুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। ফর এক্সাম্পল, এ বেগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। এই যে বলছি, পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন একজন ভিক্ষুক সে 10 টাকা পেয়েই খুশি। ড্যাশ, এ ওয়েলদি ম্যান মে বি ডিসস্যাটিসফাইড হোয়েন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। 10 লাখ টাকা পেয়েও অন্য একজন ধনী মানুষ খুশি হইতে নাও পারে। তাহলে দেখো, ডি নাম্বারটা কিন্তু ছিল কি, ফর এক্সাম্পল, মানে এক্সাম্পল দিয়ে শুরু করলাম আমরা। কিন্তু ইতে গিয়ে আমাদের প্রথম বাক্য হয়ে যাচ্ছে, এ বেগার মে বি কন্টেন্টেড, 10 টাকা পেয়ে খুশি হইতে পারে। আর অপর দিকে একজন সম্পদশালী মানুষ 10 লক্ষ টাকা পেয়েও সে খুশি না। তাহলে একদিকে 10 টাকা পেয়ে খুশি, আর একজনের 10 লাখ টাকা পেয়েও খুশি না। তাহলে এটা কি হবে? বিপরীত কথা বলছি। সো এখানে আমরা কি করতে পারি? অন দা আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অথবা বাট, এগুলো আমরা ইউজ করতে পারি ই নাম্বারে। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি? অন দা আদার হ্যান্ড করতে পারি। ওকে, ফাইন। সো এই পর্যন্ত তোমরা ধরতে পারছো আশা করি। এরপর আমরা চলে যাব এফ। এফ এ যাই, চলো। ড্যাশ, ইট ইজ সেইড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। এই যে আবার হ্যাপিনেসের কথায় ব্যাক করতেছি। আমি তোমাদের বলছি, দেখছো, এই যে তোমাদের এফ এর আগ থেকে এই যে কন্টেনমেন্ট সি, এই পর্যন্ত যে আলোচনাটা করলাম, এইটা কিন্তু কন্টেনমেন্ট নিয়ে আলোচনা করছি। সো এই অংশটা কিন্তু হাওয়েভার দিয়ে আমি করছিলাম প্রসঙ্গ চেঞ্জ করে। আবার এফ এ গিয়ে আমি আবার এই যে হ্যাপিনেসের কথায় ব্যাক করতেছি, হ্যাপিনেসের কথায় ব্যাক করতেছি। ঠিক আছে, যাই হোক, আগের সাথে লিঙ্ক করতেছি। যাই হোক, সো এটা ডিফারেন্ট, বাট এখানে আমাদের প্রথম বাক্য হচ্ছে, ওয়েলদি পারসন মে বি ডিসস্যাটিসফাইড, আর বেগার 10 টাকা পেয়ে খুশি। এই বাক্যের পরে আমরা বলতেছি, ইট ইজ সেইড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। যেহেতু কন্টেনমেন্ট মানে কেউ 10 টাকা পেয়ে খুশি, কন্টেনমেন্ট মানে কেউ 10 লাখ টাকা পেয়েও খুশি না, এটা পার্সন টু পার্সন ভেরি করে। তো এখানে কি বলা যায়? ইট ইজ সেইড দ্যাট কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, যেহেতু, ওই যে বলছি শুরুর বাক্য তোমাদের মনে পড়ে, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, যেহেতু এটা রিলেটিভ টার্ম, সো ইট ডিপেন্ডস আপন। ঠিক একইভাবে, যেহেতু কন্টেনমেন্ট মানে হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করবে, পার্সন টু পার্সন ভ্যারি করবে, এই যে বাক্যটা কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, এইটারই দুইটা এক্সাম্পল আমরা এখানে দিছি। সো ওই বাক্যের সাথে কন্টেনমেন্ট ভ্যারি পার্সন টু পার্সন, আবার এখানে এসে বলতেছি ইট ইজ সেইড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। তাহলে কি বলতে পারি? ওইটার ফলাফল, যেহেতু পার্সন টু পার্সন ভেরি করে, সুতরাং কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস, এই জিনিসটাই মূলত হ্যাপিনেস কে বিয়ার করে বা ব্রিং করে। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি? ফলাফল স্বরূপ কনসিকুয়েন্টলি করতে পারি, অ্যাজ এ রেজাল্ট করতে পারি, অথবা দ্যাটস ওয়াই, এই কারণে, দিস ইজ দ্য রিজন, ফর দিস রিজন ইট ইজ সেড দ্যাট, এই কারণে, কারণ অর্থে মানতে পারো, এই কারণে এটা বলা হয় যে কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। এভাবে করে এই কয়েকটা ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো। কনসিকুয়েন্টলি করতে পারো, অ্যাজ এ রেজাল্ট করতে পারো, ফর দিস রিজন করতে পারো, দ্যাটস ওয়াই করতে পারো। ঠিক আছে, ওকে, ফাইন। সো আমরা জিতে যাই, চলো। জিতে যাব, এখন জিতে আসছি আমি। দেখো, আমার যে বেসিক প্রসেস ছিল ওইটা আমি অ্যাপ্লাই করে যাচ্ছি বারবার। জিতে গ্যাপ, সো আমাকে আগের বাক্য দেখতে হবে এবং পরের বাক্য দেখতে হবে। সো আগের বাক্যে আমরা বলার চেষ্টা করছি যে কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। যেহেতু কন্টেনমেন্ট হ্যাপিনেস ব্রিং করে, সুতরাং উই মাস্ট টু বি কন্টেন্টেড। খুব ইজিলি বলা যায়, যেহেতু সুতরাং। যেহেতু তুমি যদি মিলাতে পারো তাহলে তুমি সুতরাং করতে পারো। সো যেহেতু কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস, আগের বাক্যে বললাম, সো উই মাস্ট টু কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। আমাদের যা আছে সেটা নিয়ে আমাদের খুশি থাকা উচিত। সো, অথবা দেয়ার ফর, অথবা হেন্স। সো দেয়ার ফর হেন্স, সিমিলার অর্থবোধক। এখানে সো দেয়ার ফর হেন্স, এটা তোমরা করতে পারো। ওকে, আর এইচে চলে যাই। দেখো, এইচে হচ্ছে আমার আগের বাক্যে বলছি, উই মাস্ট টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। আচ্ছা, আমাদের যা আছে তাই নিয়ে আমাদের খুশি থাকা উচিত, মানে তৃপ্ত থাকা উচিত। এরপরের বাক্যে বলতেছি দিস লার্নিং, কোন লার্নিংটা? এই যে যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত, অথবা কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস, যা আছে তাই নিয়ে খুশি থাকা। দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি।
একটু খেয়াল করে দেখো তো, দিস লার্নিং কোন লার্নিংটা, যে কন্টেন্ট থাকো যা আছে তা নিয়েই, তাহলে তুমি খুশি। এই দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। এর মানে কন্টেন্টমেন্ট ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। এটা আমরা শুরু থেকেই এটার উপর আমরা জোর প্রয়োগ করে আসতেছিলাম। এই যে অলরেডি আমরা বলছিলাম বি নাম্বারে, খেয়াল করে দেখো, কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। সেই কথাটাই আমরা আবার রিপিট করতেছি এবং এখানে আরো একটু অন্যভাবে করে বলতেছি, বাট কথাটা সেম। এইটাকে আমরা বলছি সর্বজন বিদিত কথা, যেই কথাটা সবার কাছে গ্রহণযোগ্য। সো দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, আগের কথার উপর জোর দিচ্ছ, সর্বজন বিদিত একটা কথা বলছো, প্রকৃতপক্ষে দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি। দেখো তুমি খাপে খাপ মিলে যাচ্ছে। যেহেতু যা আছে তাই নেই, উই মাস্ট টু ডু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে তাই নিয়ে আমরা খুশি। এর মানে কি, প্রকৃতপক্ষে দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি। আচ্ছা, ফাইন। সো এইটা আমরা করে ফেললাম ইনফ্যাক্ট দিয়ে, সর্বজন বিদিত একটা কথা ছিল। এবার আসো, সর্বজন বিদিত কথা বলি কিন্তু আগের কথার উপর জোর দিতে। তাহলে আই নাম্বার যেটা আছে, আই নাম্বারের এটার সাথে কিন্তু লিঙ্ক হবে এই যে এইটা, উই মাস্ট টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। এবং এই কথাটার উপর জোর দিতেই আমরা ব্যবহার করলাম দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি। এরপরে বলতেছি উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। একটু খেয়াল করে দেখো তো, উই মাস্ট টু বি কন্টেন্টেড অ্যান্ড হোয়াট উই হ্যাভ। এরপরে বলতেছি উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। এর মানে কি, আগের কথার সাথে আরো কিছু যোগ করতেছি। প্রথমে বলতেছি আমাদের যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত, আবার আমাদের এটাও মনে রাখা উচিত যে আমাদের কি লাইফটা শর্ট। সো আমরা অ্যাডিশনালি, অ্যাডিশনালি বলতে পারি, আগের কথার সাথে আরো কিছু যোগ করতেছি। ঠিক আছে, আগের কথার সাথে আরো কিছু যোগ করতেছি। অথবা তুমি এটাও চিন্তা করতে পারো, দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি, ওই যে কন্টেনমেন্ট। এছাড়াও বিসাইডস উই মাস্ট রিমেম্বার, এছাড়াও আমাকে এটা চিন্তা রাখা উচিত, এটা তো আমি রাখবোই চিন্তায়, এছাড়াও চিন্তায় রাখা উচিত যে আওয়ার লাইফ ইজ শর্ট। সো এখানে তুমি অ্যাডিশনালি করতে পারো, বিসাইডস করতে পারো, মোরওভার করতে পারো। মানে হচ্ছে আগের কথার সাথে আরো কিছু যোগ করার জন্য যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলো তুমি করতে পারো। ঠিক আছে, ওকে। সো এইখানে দেখো, উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট, এইখানে বললাম, অ্যান্ড ইন দিস শর্ট লাইফ। দেখো তো খেয়াল করে, এই কথার সাথে আবার এই এই কথাটাও আবার জুড়ে দিচ্ছি। এর মানে হচ্ছে উই মাস্ট টু বি কন্টেন্টেড হোয়াট উই হ্যাভ, উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট, ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট। এই যে উই ক্যান নট, তোমরা বাক্যগুলোও দেখো সেম। এর মানে একই কথা আমি বারবার রিপিট করার চেষ্টা করছি ভিন্ন ভিন্ন ওয়েতে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা ওই আগের কথার সাথে জোর দেওয়ার জন্য, যোগ করার জন্য, পূর্ববর্তী কথার সাথে আরো বেশি কিছু কথা যোগ করার জন্য যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করি, অ্যাডিশনালি, মোর ওভার, ফার্দারমোর। আমি আগেরটাই যদি ফার্দারমোর ইউজ করে থাকি বা অ্যাডিশনালি করে থাকি, এখানে আমি মোর ওভার করতে পারি, অ্যান্ড করতে পারি। দেখো, উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট, অ্যান্ড ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং। এভাবে আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো কে নাম্বারটা, কে নাম্বারটা একটু খেয়াল করে দেখো। আমরা যে পর্যন্ত যতগুলা গ্যাপ ফিল আপ করলাম প্রত্যেকটা ছিল সেন্টেন্স কানেক্টরস, প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স ছিল। কিন্তু কে নাম্বার গ্যাপটা দেখো খেয়াল করে, ইন দি শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং উই ওয়ান্ট। একটা বাক্যের মধ্যেই দুইটা, মানে মাঝখানে একটা গ্যাপ। এটা কিন্তু দুইটা বাক্য করে নেই, একটাই বাক্য, বাক্যের মধ্যে দুইটা গ্যাপ। এর মানে আমরা দেখতে পাচ্ছি উই ক্যান নট গেট এটা একটা ক্লজ, আর উই ওয়ান্ট এটা একটা ক্লজ। এর মানে আমাকে ক্লজ কানেক্টরস ব্যবহার করতে হবে, ক্লজ কানেক্টরস। আর ক্লজ কানেক্টরস গুলা কোনগুলা, ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড। সো ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট, আমরা যা চাই। অথবা এই যে হোয়াট উই ওয়ান্ট, হোয়াটের চেয়ে দ্যাটটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাট করতে পারো তোমরা এখানে কে নাম্বারে কি করতে পারো, দ্যাট উই ওয়ান্ট। তোমরা একটু মিলিয়ে নিও, রিলেটিভ প্রোনাউনে কিন্তু দ্যাট ছিল, আমি দেখিয়েছি, দ্যাট উই ওয়ান্ট। কারণ এটা হচ্ছে ক্লজ কানেক্টরস, ক্লজ কানেক্টরস এ বসে হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা কন্ডিশনাল সেন্টেন্স, এই ধরনের কিছুগুলো। ঠিক আছে, ওকে, ফাইন। আমরা যে কে, আচ্ছা এটা এল হবে, সরি, এটা কে না, এটা এল হবে। এলে আমরা যাই, দেখো প্রথম বাক্যে বললাম ইন আওয়ার শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট, আমরা যা চাই আমরা তা পাই না। ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু বাক্য একটাই কিন্তু দুইটা ক্লজ। উই ওয়ান্ট এভরিথিং, উই উইল নট গেট হ্যাপিনেস, বাক্য একটাই দুইটা ক্লজ। আর একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম বাক্যটা প্রেজেন্ট আছে, পরেরটা ফিউচার আছে। এর মানে কন্ডিশনাল সেন্টেন্সের কথা একটু মনে করে দেখো তো, ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট হলে অপর ক্লজটা ফিউচার হয়।
সো আমরা ইফ করলে দেখো তো মিলে কিনা। ইফ উই ওয়ান্ট এভরিথিং, আমরা যদি সবকিছু চাই, উই উইল নট গেট হ্যাপিনেস, আমরা সবকিছু পাবো না। আমরা যেহেতু আমরা সবকিছু পাবো না, যদি আমরা সবকিছু চাই আমরা খুশি হইতে পারবো না। ঠিক আছে, ইফটা এখানে ভালো যায়, এবং এইটা ইফই একমাত্র ওয়ার্ড যেটা এখানে হবে। ইফ উই ওয়ান্ট এভরিথিং উইল নট গেট হ্যাপিনেস। তোমরা দেখতে পেলা আমি কিন্তু কে এবং এল এই দুইটা জায়গায় কিন্তু ক্লজ কানেক্টরস ইউজ করছি। এর মানে হচ্ছে এই বাক্য একটাই ছিল, এই একটা বাক্যের মধ্যে দুইটা ক্লজ ছিল, দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য আমরা দুইটা ওয়ার্ড ইউজ করলাম। এগুলা খেয়াল করলে তোমাদের আনসার করাটা অ্যাকুরেট হবে, 100% তোমরা করতে পারবা। ওকে, নেক্সট এম এ চলে যাই। এম এ চলে যাই, একটু খেয়াল করে দেখো। এম এ যখন আমরা আসতেছি, আহ উই ইফ উই ওয়ান্ট এভরিথিং, আমরা যদি সবকিছু চাই, উইল নট গেট হ্যাপিনেস, আমরা সুখী হইতে পারবো না। উই উইল গেট ফ্রাস্ট্রেটেড, আমরা তো সুখী হইতে পারবোই না, বরঞ্চ আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, হতাশ হয়ে যাব। এর মানে দেখো বিপরীত একটা ওয়ার্ড বসা মানে কথা হচ্ছে, সুখী হইতে তো পারবোই না, বরং এই বরং দিয়ে আমরা বিপরীত বুঝাই, উল্টা কি হয়ে যাব, সুখী হতে পারবো না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। এখানে রেদার ওয়ার্ডটা খুবই পারফেক্ট যায়। সো রেদার উই উইল গেট ফ্রাস্ট্রেটেড অ্যান্ড উই উইল প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস, স্যাডনেস এর ওয়ার্ল্ডের মধ্যে আমরা ঢুকে যাব। ঠিক আছে, তো আমরা সুখী হতে পারবো না, আমরা হচ্ছে দুঃখের সাগরে ভেসে যাব, দুঃখের দুনিয়ায় চলে যাব। এর মানে কি, এত কিছু বোঝার পর তো আমাদের কি মনে হয়, যেহেতু আমরা সুখী হতে পারবো না সবকিছু চাইলে, আমরা দুঃখের সাগরে ডুবে যাব। সুতরাং ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ ইন এটার্নাল স্যাডনেস। ওই এটার্নাল স্যাডনেসে, অনন্ত দুঃখে বাস না করে আমাদের যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত। সো সো ইট ইজ অলওয়েজ বেটার, এখানে সো হবে, ঠিক আছে, সো অথবা দেয়ারফর করতে পারো। সো ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। দেখতে পাচ্ছ? সো জাস্ট আমরা প্রত্যেকটাই যে প্রত্যেকটা বাক্যের সাথে আরেকটা বাক্যের, প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের গ্যাপের, আগের বাক্য গ্যাপের পরের বাক্যের সাথে কানেকশন করে সবগুলো কোশ্চেন গুলো সলভ করলাম। এভাবে করলে দেখো প্রত্যেকটা কোশ্চেন তুমি সহজেই ধরে ফেলতে পারবা, এবং তুমি 7-এর 7 পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো এবং কানেক্টরস কিভাবে আনসার করতে হয় সেটা বুঝেছো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এখানে উত্তরপত্র দেওয়া আছে, তোমরা একটু আবার মিলিয়ে নিও নিজেরা প্র্যাকটিস করার পর। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি যে তোমরা এরপরে কানেক্টরস নিয়ে কোনো প্রবলেম পড়বে না। যদি প্রবলেম পড়ো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।